সরকারকে অনশন কর্মসূচির অর্থ কি? আমরা অভুক্ত। অনশন কর্মসূচির অর্থ হলো আমরা অভুক্ত, আমাদের খানা নেই, আমরা না খেয়ে আছি, দ্রুত পে স্কেল দিন, এটা বোঝানো। আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ওইখানে কি কিছু চলে? সাউন্ড হচ্ছে? কম্পিউটার চলছিল, ওই আপনার আচ্ছা। লাইভে চলছিল। না না, ওইটা আপনি সাউন্ড অফ করে দেন, হ্যাঁ, ওইটা অফ করে দিছি। নালে শোনাবে। আচ্ছা, কেমন আছেন সবাই? আমাদের মধ্যে এমডি আনোয়ার হোসেন ভাই লাইভে যুক্ত হয়েছেন, কেন্দ্রীয় গাড়ি চালক কমিটির সদস্য। তা আমরা ওনার কাছ থেকে শুনবো আগামী 16 তারিখ যে কর্মসূচি, সেই কর্মসূচির বিষয়ে আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। এখন আসলে ভাই কি যে বলবো, আমাদের পে স্কেল তো আমাদের 14 লক্ষ বলেন আর 22 লক্ষ বলেন সবারই লাগে, মনে মনে দিলে ভালো, না দিলে আরো ভালো, কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না, কাউকে বলতেও পারবো না যে আমার এটা লাগবে। জি, আমাদের অবস্থা হয়েছে এখন এরকম। এই যে কিছুদিন আগে যখন আপনার সাথে লাইভে ছিলাম, তখন লাইভে যুক্ত ছিল প্রায় 2000-এর উপরে। জি, আজকে আমার এখানে দেখাইতেছে 300, আপনার এখানে দেখাইতেছে 238। জি। তো আমাদের চাহিদা কতটুকু বাড়ছে যত দিন যাচ্ছে? চাহিদা কমে আসতেছে। হ্যাঁ, মানে আমাদের দরকার নাই, এই পে স্কেল আমাদের দরকার নাই, রাইট। তাই না? যদি চাহিদা থাকতো তাহলে তো এটা আরো বাড়ার কথা ছিল, কারণ সময় তো শেষ, সময় কি সামনে আর বাড়তেছে? আর তার চাইতে আরেকটা কথা হচ্ছে, 1200 মানুষ লাইক করছে এই লাইভটাতে, 1200 মানুষ লাইক দিছে, আর শেয়ার করছে মাত্র 250 জনে। ঠিক আছে, মানুষ শেয়ারও করতে চায় না এখন। শেয়ার করতে আমার মনে হয় যদি ঘোষণা দিতাম যে পার শেয়ার 100 টাকা, তাই দেখতেন শেয়ারের টাল পড়ে যেত। তো শেয়ার না করলে তো কথাগুলি মানুষের কাছে পৌঁছাবে না। এই জিনিসটাই বুঝাইতে পারি না। এই যে আমি যে ভিডিওগুলো ছাড়ি, জি, আমার ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে শেষে বইলা দেই যদি ভালো লাগে তাহলে দয়া করে শেয়ার করবেন, কারণ আপনি শেয়ার করলেই আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পাবে। একদম ভাঙিয়া চুরা বইলা দেই, তারপরও মনে হয় যেন শেয়ার করলে মনে হয় ফেসবুক পয়সা কাটে, শুধু একটা লাইক ছাড়া আর কিছু চিনে না। না, শেয়ার করতে বললে তো আবার ভিউ ব্যবসায়ী বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আবার ব্যবসা হয়ে যায়। ভিউ না হইলে, যদি ভিউই না হয়, যদি ভিউ না হয় তাহলে আমাদের এই লাইক করা লাভ কি? এটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে, দেশে বিদেশে সবার কাছে তো পৌঁছাইতে হবে। তাহলে ভিউ যারা বলে ভিউ ব্যবসায়ী, তারা তো সঠিক বলে না। এখন কথা হলো যে আপনার ব্যবসায়ী হইলো, তার যদি লস না হইলো, তাহলে আপনার যদি 2 টাকা লাভ হয়, আমার যদি 2 টাকা লাভ হয়, তার তো আর লস হইতেছে না, তাতে সমস্যাটা কিটা? আমার পেজে একটা ইস্যু আসছে, আমার পেজ থেকে কোনো ইনকাম হয় না, কিন্তু আমি তারপরও আমাকে মানুষ বলে ভিউ ব্যবসায়ী। আরে ভাই, আমি তো আজ পর্যন্ত এরকম টাকা পাইলাম না, তাহলে আমি যে এই যে প্রচার করতেছি, আপনারা এর জন্য আপনাদের তো টাকা দেওয়া উচিত। কারণ আপনাদের কথা যদি কোনো মিডিয়ায় বলতো, কোনো মিডিয়ায় যদি আপনাদের দাবি তুলে ধরতো, তাহলে তাদেরকে টাকা ছাড়া তো কোনো মিডিয়ায় নিউজ করে না। কিন্তু আমি তো বিনা পয়সায় আপনাদের জন্য নিউজ করি, আর বিনা পয়সায় আপনাদের জন্য প্রচার করি। আর মানুষ পে স্কেল চায়, কিন্তু তার দাবিটা সে তুলে ধরতে চায় না। মানুষ এত, মানে কি বলবো, কিভাবে আমরা দাবি বাস্তবায়ন করব? আপনি একটা জিনিস চিন্তা করেন, পারে না 5-এর অঙ্ক, হে 10ম শ্রেণীর অঙ্ক করতে চায়, ইন্টারমিডিয়েটের অঙ্ক করতে চায়, অঙ্ক দিতে বলে, অথচ 5ম শ্রেণীর অঙ্ক পারে না।
পঞ্চম শ্রেণীর একটা অঙ্ক পারে না, সে ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত চায়, পারবেন? আপনার তোকে আগে 5 অঙ্ক করে প্রমাণ করে দেখাইতে হবে যে না আপনি পারেন। তো প্রতীকী অনশন দিছি, প্রতীকী অনশন কর্মসূচি 3 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি আপনি পালন করতে পারবেন কিনা সেটা পালন করে আগে দেখান, তারপর না আপনি কর্মবিরতির কথা চিন্তা করবেন। কর্মবিরতি তো হলো একবারে সর্বশেষ ফাইনাল খেলা, ওইটা তো সবাই এত সহজে হবে না, এত সহজে তো আর মানে এই কর্মবিরতি দেওয়া যাবে না। কর্মবিরতি দিলাম, কেউ পালন করলেন না, বড় একটা কাজ দিলাম, কেউ সেটা করতেই পারলেন না। আপনারা আমি 10ম শ্রেণীর একটা অঙ্ক দিলাম, আপনি করতেই পারলেন না, তাহলে সে অঙ্ক দিয়ে লাভ কি? আপনারা যদি বলি যে 40 কেজির একটা বস্তা সবাইকে মাথায় নিতে হবে, অনেক কঠিন কাজ না? 40 কেজির একটা বস্তা কে কে মাথায় তুলে নিতে পারবেন একা? বলেন তো কমেন্টস করে, যে 40 কেজি ওজনের একটা বস্তা আপনি একা মাথায় তুলে নিতে পারবেন, কার কার সেই শক্তি আছে? যদি বলেন যে না আমি একা 40 কেজি ওজনের বস্তা মাথায় তুলে নিতে পারবো, তাহলে বিশ্বাস করবো যে আপনি কর্মবিরতি পালন করতে পারবেন। কারণ কর্মবিরতি পালন করা আর 40 কেজি ওজনের বস্তা একা মাথায় তুলে নেওয়া একই কাজ। হ্যাঁ, 40 কেজি ওজনের বস্তা মাথায় তুলে নিতে পারবে কারা? রিক্সাওয়ালারা, লেবাররা, যারা লেবারগিরি করে তারা পারবে। কিন্তু আপনি সরকারি চাকরি করে এই 40 কেজি ওজনের বস্তা একা মাথায় তুলে নিতে পারবেন না। এটা তুলে নিতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। আগে 10 কেজির বস্তা, 15 কেজির বস্তা, 20 কেজির বস্তা মাথায় নিয়ে আপনাকে অভ্যাস করতে হবে, দেন আপনি 40 কেজি ওজনের বস্তা মাথায় তুলতে পারবেন। তা আপনি আগে এই যে প্রতীকী অনশন, এটা তো সহজ একটা কর্মসূচি, তারপরও এত সহজ করা হয়েছে যে আপনার অফিস রাইখা যাইতে হবে না, বন্ধের দিন দেওয়া হয়েছে। তাও যদি আপনি পালন করতে না পারেন, তাহলে আপনি কর্মবিরতি পালন করবেন কোন হিসাবে? কোন বিশ্বাসে আমরা বিশ্বাস করব, কোন হিসাবে যে আপনি কর্মবিরতি দিলে আপনি পালন করবেন? এরা শুধু ফেসবুকে চিল্লাইতে পারে। হ্যাঁ, একজনে লেখছে দুর্বল সাহসে নেতা হওয়া যায় না। আপনার সাহস কতখানি? আপনি কর্মবিরতির ঘোষণা দেন, আমরা পালন করব। আপনার যদি সাহস থাকে, এত বড় সাহস থাকে, আমরা তো দুর্বল নেতা, আমরা নেতা না, আমরা কেউ নেতা না, এখানে কেউ নেতা না, সবাই কর্মচারী। নেতা হইলো মির্জা আব্বাস, নেতা হইলো ওই যে জামায়াতের আমির, নেতা হইলো যে তারেক রহমান, তারা নেতা। আর আমরা হইছি কর্মচারী, আমরা এখানে কেউ নেতা না। না, ওদের হিসাব মতো বোঝা যায় যে নেতারা পে স্কেল 5টা পাইবো, আর নেতাদের সাহস পরীক্ষা করে, নেতাদের সাহস নাই, মানে নেতারা সাহস করে জেল খাড়ো, চাকরি যাক, আর উনি সুবিধা ঘরে ভাই সুবিধা ভোগ করবে। আমাদের তেল মারতে আইছে, আমাদেরকে তেল মারতে আইছে, খোসা দিতে আইছে যে আমাকে সাহস নাই। আমাকে এত সাহসের দরকার নাই, আপনি লাইভটা শেয়ার করতে পারবেন না, আর আমাকে আপনি আইছেন এত খোসা দিয়ে দেখাইতে যে আমরা আমাকে সাহস নাই। বাহ, মানে যাদের ভিডিও শেয়ার করার সাহস নাই, কি জানি কি হয়ে যায়, হ্যাঁ, তারা হে কর্মবিরতি পালন করবে। হ্যাঁ, হে কর্মবিরতি পালন করবে। বন্ধের দিন সমাবেশ ডাকা হয়, ওই বন্ধের দিনে ঘরে থেকে সে যায় না, আর সে অফিস ডেতে তার কর্ম বন্ধ রাখবে। একটা কর্মসূচিতে যাওয়ার সাহস নাই, বেডি মানুষের মতো ঘরে বইয়া থাকে, তারা আবার আমাদেরকে বলে নেতাদের সাহস নেই। আমাদের সাহস না থাকলে আমরা এই সোশ্যাল মিডিয়া এভাবে ফ্রন্ট লাইনে এসে আমরা কথা কেমনে বলি? আমাদের কথাগুলি প্রশাসন শুনে না? তাই তো, এরকম আপনার মতো যদি মালিক ভাই যদি আর 5-7-10 জনও থাকতো, তাইলেও আমার মনে হয় এতদিনে পে কমিশন স্যারেরা জমা দিয়ে দিত। পে কমিশন থেকে একজন সদস্য বলে, কিরে মালিক ছাড়া কি আর কেউ নেতা নাই? মালিক ছাড়া কি পে স্কেল নিয়ে আর কারো কথা নাই? মালিকরেই দেখি, ওর পেজই দেখি, শুধু ওরই বক্তব্য দেখি, ওই পে স্কেল চায়, আর কারোর কোনো সারা শব্দ নাই। আর কেউ কি পে স্কেল খাবে না? আমরা এই যে কথা বলি, এই যে লাইভে এসে কথা বলি, বিভিন্ন ভাবে কথা বলি, অনেক কথা প্রশাসনের পক্ষে যায়, অনেক কথা প্রশাসনের বিপক্ষে যায়, আমাদের রিস্ক নাই?
তাহলে আমাদের সাহস না থাকলে আমরা এই কথাগুলি লাইভে এসে ভাবে বলি কেমনে? আমাদের সাহস নাই, আছে না নাই এটা পরীক্ষা করার দরকার নাই। আপনাদের সাহস আছে কিনা কর্মসূচি পালন করে সেটা দেখান। মালিক ভাই, আমি আজকে 2টা ভিডিও ছাড়ছি, একটা আমার প্রোফাইলে, জি, একটা ছাড়ছি আপনার ইতে, যে নতুন যে টাইম স্কেল সিলেকশন গেট পূর্ণ বহাল চাই ওইটাতে। জি, ওইটাতে ছাড়ছি। ওইটার মেইন টপিক হলো যে পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করলাম যে স্যার সময় তো অনেক গড়ায় গেছে, সামনে তো আর হাতে বেশি সময় নাই, তো দয়া করে একটু তাড়াতাড়ি রিপোর্টটা জমা দিবেন। যেহেতু বিভিন্ন গণমাধ্যম মারফত জানতে পারলাম যে অর্থ উপদেষ্টা মহোদয় গতকালকে না পরশুদিন বললেন যে পে স্কেল দেওয়া না দেওয়া তো এখন পে কমিশনের রিপোর্টের উপর নির্ভর করে, এরকম একটা কথা উনি বলছেন। জি, তো উনি তো দায়িত্বটা পে কমিশনের ঘাড়ে দিয়ে দিচ্ছেন, এখনো সরকারের ঘাড়ে যায় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মধ্যে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসহাক কবির ভাই যুক্ত হয়েছেন, ওনাকে আমরা স্বাগতম জানাই। আমি শুধু একটা কথা বলি যে আনোয়ার ভাই দেখেন, অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে এই গত 2 দিন আগেরকার কথা আপনি যেটা বললেন যে পে স্কেল হবে কি হবে না সেটা এখন নির্ভর করে কমিশন তাদের রিপোর্ট বা তাদের সুপারিশ কখন জমা দেয় সেটার উপরে। এজন্য আমিও এই লাইভে চেয়ারম্যান মহোদয়কে, পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে আমি অনুরোধ করব এই লাইভের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, পে কমিশনের চেয়ারম্যান মহোদয় যদি আমার আজকের এই লাইভটা দেখেন, তার নজরে আসে, তাহলে আপনাকে আমরা সবিনয় অনুরোধ করছি মাননীয় চেয়ারম্যান স্যার, আর অল্প দিন সময় আছে, আপনার রিপোর্টটা যদি জমা দেন তাহলে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হবে। কারণ এই গেজেটটা প্রকাশ হতেও তো সময় লাগবে, তাই আপনারা যত দ্রুত সম্ভব আর সময় নষ্ট না করে আপনারা 2-4 দিনের মধ্যে সুপারিশটা জমা দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবার সবাই আপনার জন্য দোয়া করছি, সবাই আপনার জন্য কৃতজ্ঞ থাকবো। আপনি আমাদের সুপারিশটা জমা দিন। আর কর্মচারীদের উদ্দেশ্যে বলবো যে আমাদের দেশে যে বড় বড় রাজনৈতিক দল যা আগামী 12 তারিখ জাতীয় নির্বাচনে অংশ নেবে, তারা এমপি হবে, পার্লামেন্টে বসবে, দেশ পরিচালনা করবে, তারা কিন্তু সবাই দেখছে যে কর্মচারীরা 10টা বছর পর্যন্ত এই পে স্কেল নিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে। আমরা এখনো কর্মসূচি দিচ্ছি, তারপরও কিন্তু কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত এই ঘোষণাটা দেয় নাই যে তোমরা আমাদেরকে ভোট দাও, আমরা ক্ষমতায় এসে তোমাদেরকে পে স্কেল দিব। এই কথাটাও এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল কিন্তু আমাদেরকে বলেনি, এই আশ্বাসটুকুও কেউ এখন পর্যন্ত আমাদেরকে দেয়নি। তাহলে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যে পে স্কেল দিবে, এটা আমরা কোনোভাবেই আশা করি না। যেহেতু এই পে কমিশন, এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দয়া করে গঠন করেছেন, এই পে কমিশন এই সরকারকেই বাস্তবায়ন করে যেতে হবে, নতুবা নির্বাচিত সরকার আসলে এই পে কমিশনও থাকবে না, আর এই পে স্কেলও থাকবে না, বাসও থাকবে না, বাসিও থাকবে না। এটা একবারে লিখে রাখেন। নতুন সরকার এসে 5 বছরও পে স্কেল দিবে না, কারণ তারা সংস্কার করবে, দেশের বিভিন্ন কাজ করবে, এটা তারা করবে না। তাই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশন গঠন করছেন, এটার ফয়সালা আপনারাই করে যাবেন। আমি এরপরে আমাদের ইসহাক কবির ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো 16 তারিখের কর্মসূচি এবং আগামী দিনের আমরা এই পে স্কেল কিভাবে বাস্তবায়ন হওয়া যায় বা আমরা কতটুকু আসলে আশাবাদী। ধন্যবাদ মালিক ভাই। আপনার মাধ্যমে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর অবগত করতে চাই এটাই যে আমাদের যে গণপ্রজাতন্ত্রী কর্মচারী হয়ে আমাদের মনে রাখা উচিত যে আমরা দাবি দেওয়া আদায় করব, সেটা সরকারকে বিনীতভাবে অনুরোধের মাধ্যমে। কিন্তু আমাদের কোনো সরকার বিরোধী কোনো কর্মসূচির লিপ্ত আমাদের হওয়ার কোনো সুযোগ নাই। অতএব যারা আপনাকে প্রশ্ন করতেছে যে পে স্কেল কবে দিবে কি দিবে না, প্রতীক অন্বেষণ কর্মসূচি, এটার মানেটা কি? অতএব
আপনি কর্মবিরতি করবেন, এটা সরকারের বিরুদ্ধে যাবে। আপনি অনশন করতে পারেন, সেটা আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরও অনুমোদিত আছে যে ঠিক আছে আপনারা অনশন করতে পারবেন, সেরকম ফর্মেট আমাদের করা আছে। তা আমাদের চিন্তা রাখা, মাথায় রাখা উচিত যে পে স্কেলের বাস্তবায়ন যদি সরকার যদি না করবে, তাইলে এই সরকার কেন পে কমিশন গঠন করলো? তো পে কমিশনের চেয়ারম্যান মহোদয়, উনি তো বয়োজ্যেষ্ঠ লোক, উনি অত্যন্ত পরিশ্রমী লোক, অক্লান্ত পরিশ্রম সে করেন এবং বিগত দিনের তার কার্যক্রমের উপরে, যে রাষ্ট্রীয় কার্যক্রমের উপরে মুখ্য ভূমিকা তারা রাখেন এবং বিচার বিশ্লেষণ করে মনে করেন যে এটা আমাদেরকে একটা কিছু করা যায় কিনা, সেটা সে তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যারা এই যে বলি সরকারি কর্মকর্তা কর্মচারীরা, যে আপনি কর্মচারীরাই বেশি বলতেছেন, কর্মকর্তারা তো এরকম বেভাস কথা বলে না যে আপনারা পে স্কেল না দিলে পরে, না দেওয়ার কথা তো সরকার বলে নাই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি তো এখনো সদিচ্ছার ভিতরে আমাদের আছে, সে তো একদিনও বলে নাই। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় উনিও একদিনও বলে নাই। যদিও কিছু বলছে কার্যক্রম ক্ষেত্রে, সেটা কি অর্থনৈতিক এবং কিভাবে কি করা যায় এটা নির্ভর করে সম্পূর্ণ সরকারের উপরে। এটা একক কোনো সিদ্ধান্ত না। বাংলাদেশ গভর্নর উনি যে কথা বলেছেন, উনি ওনার কথা বলেছেন, আর এ কথা উনি বলতে পারে না। যেখানে অর্থ উপদেষ্টা মহোদয় আছেন, সে অর্থ উপদেষ্টা মহোদয়ের মুখ থেকেই এই পে কমিশনের ঘোষণা শুনবে। এটা কিন্তু অর্থ উপদেষ্টা বলেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি না, তিনি এই কথা বলছে, এটা অকার্যকর কথা। তো সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টা মহোদয়কে জিজ্ঞেস করেন এবং জানতে চান যে কবে নাগাদ ঘোষণা করবেন, তো ঘোষণা করার আগে তো চিন্তা করা উচিত যে আমাদের পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটা পেশ করবে, তার উপরে ভিত্তি করে তারপরে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব মহোদয় তারা এটা প্রজ্ঞাপন জারি করার জন্য প্রধান উপদেষ্টা পরবর্তী ব্যবস্থা নিবে। তাহলে আমরা মনে করি এই অশোভনীয় কথা না বলা, আমরা সরকারি কর্মচারী, আমাদের চাওয়া পাওয়ার আছে, আল্লাহর উপরে ভরসা রেখে তারাও আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন। আপনার আমার সবার এটা 11 বছরের দাবি। আর বিশেষ করে আমি বলবৎ এটা বলি, যাদের পদ পদবি পরিবর্তন আছে তাদের জন্য মনে করেন যে এটা কোনো বৈষম্য নাই, কিন্তু আমার এই গাড়ি চালক, যে সরকারি গাড়ি চালক যারা আছেন, এই মনে করেন যে 11 গ্রেডের পরে যে 12, 13, 14 এই 4টে ধাপের লোক আমাদের আমাকে সহকর্মী কি অবস্থায় আছে প্রতি মাসে, প্রতি বছরে, এবং সে পেনশন যদি 13 গ্রেডে 14 গ্রেডে যায়, তার আর্থিক সে কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, সেটা বাদ দিলাম, আমাদের গাড়ি চালকদের কোনো প্রমোশন নাই, অতএব এটা ব্লক পোস্টের এটা কর্ম। এটাকে যে আমাদের যে জেনারেল যে ইনক্রিমেন্ট এবং সিলেকশন গ্রেড ছিল, সেটাও এই গত 15 সালে পে স্কেল সেটা আমাদেরকে বৈষম্য করে রেখে দিছে। এটা তো আমাদের কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা আমাদের বিষয়টা নিয়ে কোনো রকমেই চিন্তা ভাবনা করে না। আজকে মনে করেন যে সিকিউরিটি গার্ড, তাদের কোনো প্রমোশন নাই, তাদের পরিবর্তন নাই। তাইলে আমাদের যখন ব্লক পোস্টে চাকরি করি, আমাদের কোনো প্রমোশন নাই, ডিমোশনও নাই। অতএব আমাদের যে প্রাপ্য ন্যায্য পাওনা যেটা, সেটা 2015 সালের থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখছেন। কেউ সুবিধা পেয়ে তার লাস্ট ধাপে যে আমরা পৌঁছে আছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা পাবে, এরা তো আর্থিকভাবে ভালো ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবে। তাই আমি সবিনয়ে অনুরোধ করছি যে
আমাদের যে পে কমিশনের যে মত বিনিময় সবাই, যে আমাদের বিস্তারিত কথা আমরা তুলে ধরেছি এবং তারা আমলে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে যে ঠিক আছে এটাকে বিচার বিশ্লেষণ করে কতটুকু সহযোগিতা করা যায়, এটাই তো আমাদের দাবি। তা আমি আপনার মাধ্যমে বলবো সবাইকে, আমাদের কর্মচারীদের, আমাদের কর্মকর্তাদেরকে, যে আমরা এমন কোনো কথা এই ইউটিউবার হিসেবে ফেসবুকে এত কথা আমরা পে কমিশনে এবং সরকারের বিপক্ষে কোনো কথা না বলাই ভালো, কারণ সরকার সদিচ্ছা আছে, এখনো পর্যন্ত সেটা তারা তো মানা করে নাই। আমার প্রধান উপদেষ্টা মহোদয় সেও মানা করে নাই এবং অর্থ উপদেষ্টা সেও মানা করে নাই। আশা করি আমরা হয়তো পে কমিশনের কাছ থেকে অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আমাদের কর্মচারী কর্মকর্তার জন্য অবশ্যই এখনো বলি, এর আগেও আমার বক্তব্য বলেছি, যে আমাদের কিছু এই কারণ আমরা যে বঞ্চিত, বাজার দ্রব্য মূল্য যে হারে বেড়ে গেছে সেই হারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এটা বিবেচনা করবে। ধন্যবাদ মালিক ভাই। তবে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আপনার ফলোয়ার যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি যে এমন কোনো বিভ্রান্তি কথা বলবেন না যে সরকারি বিধিমালা মানে আইন মানে এটা পরিপন্থী হয়ে যায়। আমরা আমাদের দাবি দেওয়া আছে, আমাদের দাবি দেওয়া আমরা কিভাবে শোভনীয় ভাবে করা যায়, আমরা তো মনে করেন প্রতীক অন্বেষণ করলে পরে সেটা আমাদের করতেই পারি, কিন্তু সরকারের বিরুদ্ধে তো আমরা কোনো তো দিতে হবে, আমরা ওই ভাঙচুর করব, ওই রাস্তা দখল করব, এমন তো সরকারি চাকরিজীবীরা এমন তো কোনো করার কোনো এখতিয়ার নাই। প্রতীকী অনশন বলতে বুঝায় কি, যে আমরা সারাদিন অনশন কর্মসূচিটা পালন করে সারাদিন, কিন্তু আমরা প্রতীকী শব্দটা আগে লাগানো আছে যে প্রতীকী অনশন বলতে আমরা কিন্তু সারাদিন অনশন করব না। অনশন মানে কি? না খেয়ে থাকা। আমরা মাত্র 3 ঘন্টার জন্য আমরা না খেয়ে আমরা সরকারকে বুঝাবো যে আমরা অভুক্ত অবস্থায় আছি, আমাদের দাবি দেওয়াগুলি পূরণ করুন। যেহেতু আমরা দীর্ঘদিন থেকে অভুক্ত, আমরা বেতন যা পাই তাতে আমাদের 15 দিন ঠিক মতো চলে না, তারপরে আমাদেরকে খেয়ে না খেয়ে থাকতে হয়, যার কারণে আজকে আমরা রাস্তায় এসে না খেয়ে আপনাকে আমরা দেখাচ্ছি। এটা সরকার বিরোধী কোনো কর্মসূচি নয়, কিন্তু আপনারা অনেকেই বলছেন যে এসব কর্মসূচিতে কিছু হবে না, সরকারের কানে যাবে না, আপনারা কর্মবিরতি দেন। কর্মবিরতি মানে আপনারা বোঝেন যে আপনি সরকারি চাকরি করে আপনি আপনার কর্মের বিরুদ্ধে যাচ্ছেন। কর্মবিরতি মানে কি? আপনি আপনার কর্মের বিরুদ্ধে যাচ্ছেন। আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন? আর আপনি কর্মবিরতি পালন করবেন, আপনার সেখানে অফিসের সাথে আপনাকে একটা যুদ্ধ করতে হবে, প্রশাসনের সাথে একটা যুদ্ধ করতে হবে যে আমি কর্মবিরতি পালন করছি না। এলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার অফিসে যদি 100 জন লোক থাকে, আপনার সেই 100 জন আপনার কথায় একমত হবে না। যেমন এখানে আপনারা এই যে এত মানুষ লাইভে আসেন, সবাই আমরা কিন্তু একমত হই না। একমত যদি হইতাম তাহলে আমরা সবাই আগে এসে লাইভটা শেয়ার করতাম। এই একটা কথায় আপনারা একমত হইতে পারেন না। আপনার অফিসে 100 জন যে আপনার কথায় একমত হবে আর কর্মবিরতি পালন করবে, সেটা কিন্তু এত সহজ নয়। এখন ধরুন আপনারা 20 জনে কর্মবিরতি পালন করলেন আর বাকি 80 জনে কর্মবিরতি পালন করে নাই, তাহলে তারা কিন্তু ওই 20 জনের নাম লিস্ট করে সরকারের হাতে ধরাই দেবে। তারপর আপনার অবস্থা কি হবে সেটা আপনি বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনার অফিসে 100 জনের মধ্যে 20 জনে কাজ করেন নাই, বাকি 80 জনে আপনার কাজ চালাইয়ে নিয়েছে, তাতে লাভ কি? আমি কালকে অফিসে গেলাম না, আমার কাজটা বইয়া থাকবে না, আরেকজনে চালাইয়ে নেবে। আমি যদি এরকম পারতাম যে না, আমি অফিসে না গেলে ওই কাজটা হবেই না, অন্য কেউ করতে পারবে না, তাহলে ঠিক আছে। কিন্তু আমি না গেলে যদি কাজটা চলে, তাহলে আমি না থাকলেও চলবে সরকারের। তো সেক্ষেত্রে আপনি কর্মবিরতি পালন করবেন কিভাবে? আপনি একটা লাইভ শেয়ার করতে পারেন না, আপনার কষ্ট লাগে। আপনি একটা পে স্কেল নিয়ে আপনার নিজের অধিকারের একটা দাবি আপনি করতে পারেন না, আপনি এখানে একমত হইতে পারেন না। আপনাকে এমন একটা সহজ কর্মসূচি দেওয়া হয়েছে যে আপনার অফিসের কাজ বাদ দিয়েও আপনাকে যাইতে হবে না। আপনি শুক্রবার দিন, বন্ধের দিন যাইয়া আপনি একটু 3 ঘন্টা না খাইয়া বইয়ে থেকে রাস্তার মধ্যে আপনি দেখান যে না, আপনি
কর্মসূচি পালন করছেন। যদি 64টা জেলা থেকে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে এই অনশন কর্মসূচির নিউজটা ফেসবুকে প্রচার হয়, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়, তাহলে এটাও সরকারের কানে যাবে। সরকারের চোখ কান 24 আওয়ার্স খোলা থাকে। সরকারের যে বাহিনী আছে তারা সরকারের সারা দেশের উপরে নজরদারি আছে। যেমন উপরে চাঁদে যখন আলো দেয়, সূর্য যখন আলো দেয়, সারা বিশ্ব কিন্তু আলোকিত করে ফেলে, সারা বিশ্বকে সে সজাগ করে দেয়, তেমনি সরকারের নজর সারা বাংলাদেশের প্রতিটি জায়গায়। আপনি যদি মনে করেন যে না আপনি জলের তলে গিয়ে ডুব দিয়ে লুকিয়ে থাকবেন, ওখানেও সরকারের নজরদারি থাকবে। তো সুতরাং আপনি শুক্রবার কর্মসূচি পালন করলেও ওটা সরকার দেখবে, কিন্তু আপনি এইটা শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশের সবাই একযোগে পালন করবেন। ভাই এর চাইতে বাংলা ভাষায় বোঝানোর ক্ষমতা আমার নাই। মালিক ভাই, আপনাকে একটা কথা আমি স্মরণ করে দিতে চাই। আজকে আপনি, আমি, আমরা যারা চাকরিজীবী করি, আমরা চাকরি করি, আমরা যেভাবে এই ফেসবুকে বলেন, অনলাইনে বলেন, যেভাবেই বলেন, আমরা আমাদের কথা প্রকাশ করতেছি। কিন্তু ওই দিন আপনার লাইভে দেখলাম একজন ডিফেন্সের গৃহিণী, উনি কিন্তু খুব জর্জরিত কান্নায় অবস্থা কিন্তু কথা বলছে। তারা থুমকিয়ে থুমকিয়ে তারা কাউকে কাছে বলতে পারে না, সমাজে কারোর কাছে শেয়ার করতে পারে না যে অল্প বেতনের যে আমাদের যে সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, আমাদের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীদের গৃহিণীরা, তারা এই আমরা সচ্ছলভাবে যে স্যালারি পেয়ে আমরা মানে মাসিক মেনটেন্স করি, তাতে দেখা যাচ্ছে যে 15 দিন 20 দিন সচ্ছলতা ভাবে যায়। বাজার দ্রব্যমূল্য যতটুকু এখন আছে, একটা লাউ 120 টাকা, একটা টমেটো কিনতে গেলে পরে, তরকারি বাজারে কিনতে গেলে অনেক অনেক টাকা খরচ। তারপরে আরো মনে করেন যে এই যে জানুয়ারি মাসের মনে করেন যে ছেলেপেলের ভর্তির ব্যাপার আছে, স্কুল কলেজ আছে, এত টাকা কোত্থেকে যোগান দেবে? এটা তো আমরা নয় প্রকাশ করে বলতে পারি, কিন্তু গৃহিণী যারা আছেন তারা কতটা প্রেসারের ভিতরে আছে, মানসিক অস্বস্তিতা আছে, তারাও তো, তাদেরও কিছু বলার আছে। তারাও তো সরকারি কর্মচারী, তারাও তো এই পয়সা দিয়ে, অল্প স্বল্প পয়সা দিয়ে চলতে হয়। ভালো কিছু জিনিস ছেলে পেলে খাওয়াইতে পারে না, একটা ভালো পোশাক কিনে দিতে পারে না। তাহলে আমরা যে রাষ্ট্র প্রধান যে আছেন, অবশ্যই সে আমাদের প্রতি নজরদারি আছে এবং আমাদের প্রতি হয়তো আল্লাহর রহমত। ইসাক ভাই, এই যে আমার লাইভে এখন যে মনে করেন 200 মানুষ আছে, এর মধ্যে এখনো এখানে ডিফেন্সের প্রায় 50 জনের উপরে লোক আছে। এবং ডিফেন্সের একজন সদস্য লিখেছেন যে আমি ডিফেন্সের সদস্য হয়েও পে স্কেল নিয়ে পোস্ট করার চেষ্টা করি, কারণ আমার পেটে ক্ষুধা আছে। অবশ্যই 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 এখন দেখেন আমি পিন করে রাখছি। শোনেন, তার আমি দেখতেছি তার পেটে খিদা এই কারণেই, তার মনে করেন যে তার মা বাবা, তার বউ ছেলে পেলে, তার মনে করেন যে বাচ্চাদের স্কুলে যাওয়া, তার ভর্তি, টিচারের বিল, বাজার খরচ করে একটা গৃহিণী, একটা কর্মচারী কি করে সচ্ছলতা থাকতে পারবে? আমি মনে করব যে বিদ্যমান যারা আছেন, আমাদের সচিব মহোদয়রা আছেন, আমাদের উপদেষ্টা মহোদয়রা আছেন, তারা কর্মচারীর উপরে অবশ্যই সদয় হবে। এবং আমাদের দিক থেকে না করেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসতেছেন, যারা এই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, তাদেরকে যদি সুশিক্ষিত করে যদি না তুলতে পারে, তাহলে ডিফেন্সে চাকরি করে কি আর সিভিল প্রশাসনের চাকরি করে কি? তাহলে তো সবই সমান। অতএব একটা লোক সৎভাবে চলতে গেলে তার ভালো একটা মানের একটা, আমাদের কর্মকর্তারা কিন্তু বেশি কিছু চায় না। যারা নিষ্ঠাভাবে চাকরি করে, আমার মনে হয় 80% লোক সচ্ছলতা ভাবে চলতে পারে না। তাদের যে বেতনে তারা চলতে পারে না। এখন এই ডিফেন্সের যে ভাইরা, আপনাকে ফলোয়ার যারা আছেন, তাদের মনের কথা তো আসলে তারা সরাসরি তাদের বলতে পারে না। আপনি আমি যেভাবে বলি, এই যে আমাদের কর্মচারী যেভাবে বলে আপনারা এই ঘোষণা দেন, ওই ঘোষণা দেন, ঘোষণা কার বিরুদ্ধে দেবেন? কর্মচারী আইন যেটা আছে সেই আইনের ভিতরে আপনার সবকিছু করতে হবে।
আইনের বাইরে কিছু করতে পারবেন না। যেন কারণ সেনাবাহিনীর ভিতরে মনে করেন যে আপনারা থুবড়িয়ে মরে যাবেন, তারপরে ওনারা টু শব্দ করে কথা বলতে পারবে না। ওনারা যে ভাত খায়, আমি সেনাবাহিনীর সাথে ভাত খেয়েছি, আল্লাহ আমাকে খাওয়াইছে। ওনারা যে মোটা চালে ভাত খায়, এক অক্ত খাইলে পরে আর 2 অক্ত খাওয়া লাগে না ভাই। তাহলে ওই চাল, ওই বাজার, আর ওনারা অনেকেই বলে ওনারা তো অনেক রেশন পায় যার কিন্তু সেই